সাধারণ নাগরিককে বলছি, ভোটার লিস্টে নাম না থাকলেও আপনি এদেশের নাগরিক থাকবেন। এই ভোটার লিস্টে তৈরি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এই নির্বাচনের পরও আবার সংশোধন হবে। আপনারা আমার দেওয়া ভোটে ওইখানে ক্ষমতায় বলীয়ান হয়েছেন, এখন আমার ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। সাহস দেখান, ক্ষমতা যখন আমরাই দিয়েছি, ক্ষমতা আমরাই কেড়ে নেব। নির্বাচন কমিশনকেও একই কথাই বললাম। আসলে আপনি ভোটার তালিকা নির্ভুল করার নাম দিয়ে লোককে ভয় দেখানোর চেষ্টা করছেন। এসআইআর স্থগিতি নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে যে মামলা ছিল, সেখানে বিচারপতি বলছেন যে আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা জানি। কি বলবেন? দেখুন, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি বলবো যে বিচারপতি, প্রথম প্রশ্ন হচ্ছে বিচারপতি কোথা থেকে জানেন এই গ্রাউন্ড রিয়েলিটি? তিনি তো আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান না। তাহলে আদালতে সওয়াল করার সময় আইনজীবীরা যা দাখিল করেন তার ভিত্তিতে বলতে পারেন, তাছাড়া পার্সোনাল নলেজ থাকতে পারে। আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলবো, আপনারা গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে জানেনই না, বা জানলেও সেই নলেজটা খুব লিমিটেড। পাড়ায় পাড়ায় যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই আতঙ্কের নামই হচ্ছে এসআইআর, যার জন্যে আমরা যারা সচেতন নাগরিক বলে মনে করি, তারা প্রতি মুহূর্তে সাধারণ মানুষকে এইটা জানানোর চেষ্টা করছি যে আপনারা ভয় পাবেন না। আপনারা ইতিমধ্যে এসআইআর নিয়ে এত আশঙ্কা প্রকাশ কেন করছেন? আমরা আশঙ্কা প্রকাশ করছি এই কারণে, দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকার একটা রিভিশন হয়, হ্যাঁ, পরিবর্ধন, সংশোধন এসব হয়। আমরা জানি তার প্রয়োজনীয়তাও আছে। তাহলে যদি এইবারের নির্বাচনের আগে এই ধরনের একটা রিভিশন হতো, তাহলে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতো না। বরং যদি পাড়ায় কেউ মারা যায়, তাহলে আমরাই তারা সেখানে ইনফর্ম করি যে এনার নামটা বাদ দিতে হবে। নতুন কেউ যদি ভোটদানের উপযুক্ত হন, তাহলে তার নামটা ইনক্লুড করতে হবে। এটাই তো রিভিশন, প্রতি বছর হয়ে। আর এটা তো কোনো নতুন প্রক্রিয়া নয়। আইনের সেকশন 21-এর রেফারেন্সে যে নোটিফিকেশান জারি করেছে, সেকশন 20 অফ দ্য পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেই আইনে 1950 সালের আইন স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে যে এই রিভিশন হওয়ার আগের যে তালিকা, সেই তালিকাকে বৈধ ধরতে হবে। তাহলে আজকে পর্যন্ত যে তালিকা আমাদের কাছে আছে, যে তালিকার ভিত্তিতে পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, গত অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, লাস্ট হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন, সেই তালিকাকে বৈধ ধরে নিয়ে আগাতে হবে। এটাই হচ্ছে সেকশন 21। আর আপনারা শুরু করছেন ওই তালিকাটাকে আমরা গুরুত্ব দেব না, সেখান থেকে শুরু করছেন। আর সঙ্গে যুক্ত করছেন, যদি কেউ ভারতবর্ষের নাগরিক না হন, তাহলে তা কম্পিটেন্ট অথরিটির কাছে পাঠানো হবে। এটা তো এই যে দুটো তিনটে কথা বললাম, এইটা হচ্ছে আপনার যে অধিকার আছে, আপনি মানে নির্বাচন কমিশন, সেই অধিকার বহির্ভূত। আপনি একথা বলতে পারেন না যে ভারতবর্ষের নাগরিক কে বা কে নয় তা আপনি ডিসাইড করবেন, এটা আপনার অধিকারী আপনি নন। তাহলে আপনি কি করে ডিটারমিন করেন? আসলে যে তালিকা আপনি দিয়েছেন ডকুমেন্টের, যেগুলোকে আপনি রিলাই করছেন এখন, আর গতদিন পর্যন্ত যা রিলাই করে এসছেন, যে ডকুমেন্টসগুলোকে আগে গিয়ে লোকে রেশন কার্ড নিয়ে গেছে, ভোটার কার্ড নিয়ে গেছে, প্যান কার্ড নিয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে, এই সবগুলোকে আপনি মান্যতা দিয়েছিলেন। তাহলে যে ডকুমেন্টসগুলোকে আপনি এর আগে মান্যতা দিয়েছিলেন, আজকে সেগুলোই বলছেন চলবে না। 12টা যে তালিকা দিয়েছেন, সেই তালিকার মধ্যে যদি একটু মন দিয়ে দেখা যায়, দেখবেন যারা সরকারি চাকরি করে, বিদেশে যাতায়াত করেন, পাসপোর্ট আছে, হ্যাঁ, বা সরকারের কাছে জমি পেয়েছেন, পাট্টা হোল্ডার, তারা সেফ। তার সংখ্যা কত?
এরপর বলছেন জন্ম সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেট কতজনের কাছে আছে? বার্থ সার্টিফিকেট গ্রাম অঞ্চলে মানে আমার জীবদ্দশায় দেখেছি, মানে আমার কাছে চাইলে আমার কাছে নেই, বার্থ সার্টিফিকেট আমার কাছে নেই। তাহলে আমরা যে সময় বড় হচ্ছি সেই সময় বেশিরভাগের কাছেই বার্থ সার্টিফিকেট থাকতো না। আর এই বার্থের এই যে রেজিস্টার পঞ্চায়েতে মেনটেন করা, এটাও তো শুরু হয়েছে বেশি দিন হয়নি। তার আগে তো জন্ম রেজিস্টারই মেনটেন করতো না পঞ্চায়েত। তাহলে তারা কোত্থেকে দেবে? আধার কার্ড, সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে পরে আপনি ইনক্লুড করছেন। এতগুলো কথা এই কারণে বললাম, আসলে আপনি ভোটার তালিকা নির্ভুল করার নাম দিয়ে লোককে ভয় দেখানোর চেষ্টা করছেন। এইটা আপনার কাজ নয়। কিন্তু গতকাল যে মামলা হলো সুপ্রিম কোর্টে, সেখানে এক বিচারপতিকে বলতে শোনা গিয়েছিল যে গ্রাউন্ড রিয়েলিটি যেটা জানেন, আপনি বলছিলেন বিচারপতি গ্রাউন্ড রিয়ালিটি জানবেন, সেই নিয়ে তার বিচার মানে সেই রকম মন্তব্য তিনি করবেন। সেটাই আমি বলছিলাম যে একটা সুপ্রিম কোর্টের বিচারপতির সম্পর্কে পক্ষে এটা কি সম্ভব যে মিনাখার গোয়ালদহ গ্রামে কি হচ্ছে? সম্ভব না, জানেন না। আমি জন্য বললাম যে এই আইনজীবীদের মারফত ওই পিটিশনে যা যাচ্ছে, কজন গ্রামবাসী মামলা করতে দিতে পারেন সুপ্রিম কোর্টে? কার ক্ষমতা আছে? ফলে যারা যাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলা করতে, এই যে তৃণমূলের কয়েকজন গেছেন, তাদের সব মানুষের সঙ্গে সম্পর্ক নেই, তাদের সঙ্গে মানুষের সম্পর্কই নেই। তারা মানুষের কোন অসুবিধার কথা তুলে নিয়ে যাবেন। তার থেকেও বড় কথা হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। এই যে মুখ্যমন্ত্রী যে ভনিতাগুলো করছেন, আমি ভনিতা কথাটা উল্লেখ করলাম এই কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারেন, পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে কি করতে পারে, একটু যদি কেরলের সঙ্গে কম্পেয়ার করা যায় তাহলেই তো বোঝা যায়। সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে রাজ্য যাচ্ছে মামলা করতে। বলছি কিনা উপযুক্ত প্রমাণ যদি দেওয়া যায় হলফনামা করে যে এসআইআর এর মাধ্যমে কোনো গরমিল হচ্ছে, সেক্ষেত্রে কিনা এসআইআর বাতিল হতে পারে, এরকম কোনো সম্ভাবনা রয়েছে? এসআইআরটা করছেন যিনি, যদি ভারতবর্ষের যে মুখ্য নির্বাচনী কমিশন, যে চিফ ইলেকশন কমিশনার, তার অ্যাপয়েন্টমেন্ট, তিনি কে? সুপ্রিম কোর্ট তো বেঁধে দিয়েছিল যে একজন ইলেকশন কমিশনার কিভাবে নির্বাচিত হবেন, সিলেক্টেড হবেন, মানা তো হয়নি। তাহলে এই যে চিফ ইলেকশন কমিশনার, তার অ্যাপয়েন্টমেন্ট যেভাবে হচ্ছে, আর তিনি যে ব্যক্তি, আমরা তো জানি, সেই ব্যক্তিটাকে তো আপনার ইগনোর করতে পারবো না। চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন আরএসএসের, যিনি আমাদের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার ঘনিষ্ঠ। আরএসএস যে এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে যদি নির্বাচন কমিশনের নিয়োগ হয় মানে এইরকম, যেখানে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে সংবিধান বলেছে, যাতে নিরপেক্ষ থাকে তাকে সেই ধরনের প্রোটেকশন দেওয়া আছে সংবিধানের মধ্যে, তিনি যদি নিজেই ইন্ডিপেন্ডেন্ট না হন, তাহলে তার তলায় আর কি হতে পারে? সেই জন্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের যতগুলো নিরপেক্ষ সংস্থা, এমনকি জুডিশিয়ারি নিয়ে তো প্রশ্ন উঠছে প্রতিনিয়ত, জুডিশিয়ারি নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিটায়ার করছেন, তারপরে এতগুলো চ্যানেল তাকে নিয়ে ডিবেটে তাকে প্রশ্ন জর্জরিত করছেন। ভাবতে পারেন দেশের প্রধান বিচারপতি, তাকে নিয়ে তার রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গেই মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে। তাহলে ক্ষমতার অলিন্দে যতদিন থাকছেন মানুষ ভয়ে বলতে পারছে না। কিন্তু আপনি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়, মানুষ যখন সাহস পায় আর যখন বলতে পারে, তখনই বোঝা যায়। তাহলে একজন নির্বাচন কমিশন, তার যা পাস্ট হিস্ট্রি, তাতে মানুষকে কনফিডেন্স দিচ্ছে না। মানুষ সেখানে আত্মবিশ্বাস হারাচ্ছে যে এই লোক যদি আমার বাড়ির কর্তা হয়, তাহলে আমার বাড়িতে চুরি হবেই। হ্যাঁ, দেখবেন পাড়ায় ডাকাতি করতে গেলে আগে থেকে পাড়ায় ইনফরমেশানটা সংগ্রহ করে
যে এই বাড়ি এই এতটার সময় গেট বন্ধ হয়, এতটার সময় বাড়ির মালিক ঢোকে, এই ইনফরমেশান কিন্তু দেয় বাড়ির কাছের লোকই, হ্যাঁ, যারা জানে, যারা পরিচিত। তা বাড়ির মালিক যদি চোর হয় তাহলে তো ঘরে চুরি হবেই। মানুষ তো সেইখানে ভয় পাচ্ছে, আর কিছু তো ভয় পাচ্ছে না। তো মানুষের দুটো নাম, যারা মৃত ভোটার তালিকা, তারা বাদ যাবে ভোটার তালিকা থেকে, নতুন নাম ঢুকবে, এই সংশোধন পরিবর্তন যা হওয়ার তা তো মানুষ চাইছে, আমরা চাইছি রিভিশন হোক। কিন্তু ওয়াই ইন দ্য নেম অফ SIR? কি তার প্রয়োজনটা কি ছিল আজও তো বুঝতে পারেনি। তাহলে কি অমিত শাহ নির্বাচন ভুল ছিল? তাহলে কি নরেন্দ্র মোদীর নির্বাচন ভুল ছিল? 24 সাল তো বেশি দিন তো হয়নি, 1 বছর শেষ হয়নি, 1 বছর এখনো। 1 বছরের মধ্যে কি বিরাট পরিবর্তন হয়ে গেল যে সব পরিবর্তন করতে হচ্ছে। আসলে আপনি লোকের পেটের ভাতটা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আর এই প্রতিনিয়ত যে ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, মানুষ যাতে ক্ষোভ উগরে না দিয়ে এই আপনাদের সরকারকে উল্টে না দেয়, আপনাদের কুৎসা প্রকাশ না করে দেয়, তার ভয় পাচ্ছেন। তাই আপনি আপনার ক্ষমতাকে ব্যবহার করছেন। এটা আপনার কাজ ছিল না। নিরপেক্ষ যদি নির্বাচন করতেন, যদি আপনার উপরে মানুষের আস্থা থাকতো, তাহলে এই প্রশ্ন উঠতো না। বিচারপতিদের মামলা চলছে বলা উচিত না, কিন্তু এইটুকু আমি নিশ্চয়ই বলবো যে যখন মানুষ আস্থা হারায় কোনো নিরপেক্ষ সংস্থার উপরে, সেটা জুডিশিয়ারি হতে পারে, সেটা নির্বাচন কমিশন হতে পারে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, তাহলে তাকে পথ ছেড়ে দেওয়া উচিত। তার পথ ধরে রাখার আর কোনো অধিকার নেই, কারণ আপনার দায়িত্বই ছিল মানুষের এই কনফিডেন্সটা দেওয়া। সেখান থেকে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে SIR শুরুর আগেই বলছিলেন এখান থেকে যদি সঠিকভাবে SIR হয় 2 কোটি মানুষের নাম বাদ যাবে। ইতিমধ্যে তিনি আবার মন্তব্য করছেন যে SIR এর নাম শুনেই কয়েক লক্ষ লক্ষ মানুষ বর্ডার ক্রস করে বাংলাদেশে পালিয়ে গেছে রোহিঙ্গা। আমি তো বর্ডার ক্রস করিনি, আমার কাছে শুধু পাসপোর্টটা ছিল বলে। আমার সেইটা মানে সেই অর্থ আমার কাছে আছে যে যেটা আমি নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারি। আমার বিদেশে যাওয়ার ক্ষমতা আছে, তাই আমি বিদেশে যাইনি, দেশ ছেড়ে পালাইনি। সাধারণ মানুষ যার কাছে রেশন কার্ডটা ছিল, ওই রেশনের মালটা নিয়ে খাচ্ছিল, দুবেলা খাবারটা জোটে না, সে কোত্থেকে জোগাড় করবে আপনার পেনশনের ডকুমেন্ট? সে কোত্থেকে জোগাড় করবে পাসপোর্ট ডকুমেন্ট? সে কোত্থেকে জোগাড় করবে আধার কার্ড? সে কোত্থেকে জোগাড় করবে এইসব যা যা চেয়েছেন বার্থ সার্টিফিকেট যদি না থাকে? তাকে তো ভয় দেখাচ্ছেন আপনারা, তাকে ভয় দেখাচ্ছেন। আপনি লিখছেন ডোমিসাইল সার্টিফিকেট হলে চলবে। 6 মাস চেয়েও কোনো একটা এলাকায় থাকলে তাকেই তো ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া যায়। তাহলে 6 মাস কেউ থাকলে তাকে আপনি তার ডকুমেন্টসটাকে ভ্যালিড করছেন, থাকে না? তাকে জোগাড় করতে হবে এখন। আর যারা বছরের পর বছর এখানে স্বাধীনতার পর থেকে রয়েছে, হ্যাঁ, বের করে দেবেন, ভয় দেখাবেন না। সাধারণ নাগরিককে বলছি, ভোটার লিস্টে নাম না থাকলেও আপনি দেশের নাগরিক থাকবেন। এই ভোটার লিস্টে তৈরি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনের পরও আবার সংশোধন হবে, এই নোটিফিকেশানেই বলা আছে সেটা। ফলে ভয় পাবেন না, আর আতঙ্কে পালাবেন না। অর্থাৎ এই নির্বাচনে যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, পরবর্তীতে আবার সে নাম তুলতে পারবে। এই যে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানেই বলা, যেটা সবাইকে সার্কুলেট করছেন এরা, যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তারপরও ফর্ম 6 জমা দেওয়া যাবে, তারপরও নাম ইনক্লুড হবে। তারা এই ভোটার লিস্টে থাকবে না, তারা এই ভোটে পার্টিসিপেট করতে পারবে না। অন্যদিক থেকে শান্তনু ঠাকুর বলছেন যে যারা উদ্বাস্তু মতুয়া, যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, তারা CA-তে আবেদন করুন, তারা নাগরিকত্ব কার্ড দিচ্ছেন। সেখানে কিন্তু 12টা যে ডকুমেন্ট এদিক থেকে ইলেকশন কমিশন বলে দিয়েছে, সেখানে কিন্তু এই কার্ডের নাম উল্লেখ করা নেই কোথাও। তারপরেও এই কার্ডে অ্যাপ্লাই করার জন্য শান্তনু ঠাকুর বলছেন। আমি জানি না শান্তনু ঠাকুরকে কেন আপনারা এত বেশি গুরুত্ব দিচ্ছেন। এদের কাজ হচ্ছে সাধারণ নাগরিককে বলি করে নিজের সুবিধা অর্জন করা। হ্যাঁ, এরা বেসিক্যালি এই ধর্মকে ব্যবহার করে, মতুয়া সম্প্রদায়কে একইভাবে ব্যবহার করছেন। কিন্তু CA-তে আবেদন করতে গেলে বলা আছে যে বাংলাদেশি ডকুমেন্ট দেখাতে হবে। এই নিয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করলে তিনি বলেন যে অবশ্যই প্রমাণ দেখাতে হবে, না প্রমাণ দেখালে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাকে তো আর CA-এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দিতে পারি না। আবার বলছি, এখন নির্বাচনে সংশোধনী চলছে, নির্বাচন ভোটার তালিকার
সংশোধনী চলছে, এর সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। যারা জোড়ার চেষ্টা করছেন তারা হচ্ছে নির্বাচন কমিশন, তারা হচ্ছে শান্তনু ঠাকুর, তারা হচ্ছে অমিত শাহ। এই দেশটা না নির্বাচন কমিশনারের, এই দেশটা না শান্তনু ঠাকুরের, আর না অমিত শাহ নরেন্দ্র মোদীর। এই দেশটা যতটা ওদের, ঠিক ততটাই ওই খড়ের ছাউনি থাকা ঘরের ওই লোকটার। এটা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, এই শান্তনু ঠাকুর যারা আছেন, এই লাইন দিয়ে আপনারা আমার দেওয়া ভোটে ওইখানে ক্ষমতায় বলীয়ান হয়েছেন, এখন আমার ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। সাহস দেখান, ক্ষমতা যখন আমরাই দিয়েছি, ক্ষমতা আমরাই কেড়ে নেব। নির্বাচন কমিশনকেও একই কথাই বললাম।